খুন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। ইচ্ছে করে নির্বাচন বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্দরে আটকা 15 লাখ টন পণ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়। বর্তমান সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, এমনটাই মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি। আজ তথ্য সংগ্রহের জন্য সেখানে গেছেন সিআইডি ক্রাইম সিন ইউনিট। এদিকে সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার শিগগিরই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য নতুন আবেদন নেবে। সরকার অসুবিধার জন্য দুঃখিত এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। দর্শক, সচিবালয়ের মূল গেটে রয়েছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, আশা করি শুনতে পাচ্ছেন। আমাদেরকে সচিবালয় থেকে সবশেষ তথ্য জানান। ধন্যবাদ আফিফা। এই মুহূর্তে আমি সচিবালয়ের যে মেইন গেট সেখানে রয়েছি। আপনি জানেন যে আজকে সকাল থেকেই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীরা। আমি যদি আপনাকে একটু দেখাতে চেষ্টা করি যে সচিবালয়ের যে মেইন গেটটি রয়েছে সেটি এখন মূলত বন্ধ রয়েছে। সকাল থেকে এটি বন্ধ ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া এই গেট দিয়ে আসলে তেমন কেউ প্রবেশ করতে পারেনি। আজকে যেহেতু শনিবার সরকারি ছুটির দিন, সেহেতু সরকারি কর্মচারীরা এখানে আসেননি। এখানে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে ক্রাইম সিন ইউনিট যেটি রয়েছে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট, তারা আসলে মূলত সকালে এসছেন। সকালে এসেই তারা বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করছেন। আর এই বিষয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, সরকারের যে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি, স্বরাষ্ট্র সচিবের সিনিয়র স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে, সেই কমিটিটি বৈঠকে বসবে মূলত আজকে বিকেল 3টার সময়। আজকে দ্বিতীয় দিনের মতো তারা বসবে। তৃতীয় দিন মানে আগামীকালকে তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা। সেই অর্থে আমরা চিন্তা করলে আগামী দিনটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তদন্ত কমিটির জন্য। পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে হচ্ছে 10 কার্য দিবস পরে। যেহেতু এটি গতকাল গঠিত হয়েছে, 10 কার্য দিবস পর তারা হচ্ছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেবে। এখানে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে যেটি বলা হয়েছে যে সচিবালয়ে যারা নিয়মিত আসেন তারা আসলে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন প্রোগ্রামে যখন ইনভাইট করবে, সেটিতে সর্বশেষ তথ্য অনুযায়ী সেটিতে মন্ত্রণালয়গুলোই আসলে পাশের ব্যবস্থা করবে। এছাড়া অস্থায়ী পাশ দিয়ে তখন হচ্ছে আমরা যারা নিয়মিত সচিবালয় কাভার করি তাদেরকে ভিতরে যেয়ে ওই প্রোগ্রামগুলো কাভার করতে হবে। এছাড়া অ্যাক্রেডিটেশন কার্ড যাদের রয়েছে তাদেরকে হয়তো পুনরায় এগুলো সংগ্রহ করে নিতে হবে, নতুন করে আবেদন করতে হবে। এখনও আসলে পুরোপুরি বোঝা যাচ্ছে না যে সাংবাদিকদের বিষয়ে আসলে তারা এখন কী সিদ্ধান্ত নেবেন। আফিফা, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ তথ্য। মফিউর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মফিউর রহমান।
সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থ পাচার এবং দুর্নীতি নথি নষ্ট করতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামের সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের বাড়িতে স্বজনদের সঙ্গে দেখা করে একথা বলেন তিনি। রিজভী আরও বলেন, পতিত শেখ হাসিনা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। সচিবালয়ে অর্থ পাচারের নথিগুলো সেখানেই ছিল বলেও অভিযোগ করেন তিনি। কত হাজার হাজার কোটি টাকার পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে দেশে ৪৫টি ঘাট ও চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে আটকা পড়েছে প্রায় ১৫ লাখ টন পণ্য। কর্তৃপক্ষ জানায়, কর্মবিরতিতে দেশে ৪৫টি ঘাটে ৭৩৮টি জাহাজ আটকা পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জাহাজ আটকা পড়েছে যশোরের নোয়াপাড়া ঘাট, নারায়ণগঞ্জের কাঁচপুর ঘাট ও মেঘনা ঘাটে। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। এতে জ্বালানি তেল সহ সকল পণ্য পরিবহন বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। সোমবার মেঘনা নদীতে জাহাজের ৭ জনকে হত্যার বিচার ও নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের ভাইদেরকে যারা খুন করেছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছিলাম। চাঁদাবাজি বন্ধ করা, ডাকাতি বন্ধ করার এই বিষয় নিয়ে আমরা 4টা দাবি দিয়েছিলাম। তা ৭২ ঘন্টার ভিতরে পারি নাই, যার কারণে নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি পালন করবে। এটা সরকার বাহাদুর যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেবে তত দ্রুতই এটা সমাধান সম্ভব। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান ফেরদৌস। হাসান, শুনতে পাচ্ছেন, পণ্যবাহী নৌযান শ্রমিকদের যে কর্মবিরতি, সেটির সর্বশেষ খবর বিস্তারিতভাবে আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটাই বলছিলেন যে নৌযান ধর্মঘটের কারণে সারা দেশের যে অভ্যন্তরীণ রুটে পণ্য পরিবহন অনেকটা বন্ধ হয়ে গেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন আমার পেছনে আমি যে ঘাটটাতে আছি সেখানে যে লাইটারের জাহাজের সারি সারি কর্ণফুলী নদীতে অনেকগুলো জাহাজ দাঁড়িয়ে আছে অলস হিসাবে। সেখানে এই অলস জাহাজগুলো তারা পণ্য বোঝায়, কেউ পণ্য পরিবহন করার জন্য অপেক্ষমান আছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটা জানিয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যেটি মাদার ভেসেল, সেই মাদার ভেসেলে এর মধ্যে প্রায় 20টির বেশি জাহাজ বিভিন্ন পণ্য নিয়ে খালাসের অপেক্ষা করছে এবং এইসব জাহাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্য রয়েছে যেগুলি মানুষের জীবন জীবিকার জন্য খুব বেশি প্রয়োজন, সে ধরনের পণ্য সেখানে আছে। এছাড়া যে জাহাজগুলো এখানে লাইটারিং এর জাহাজ যেতে অভ্যন্তরীণ রুটে চলাচল করে, সেই জাহাজগুলোতে যে খাদ্যপণ্য সহ অন্যান্য পণ্য যেগুলো রয়েছে, এসেনশিয়াল কমোডিটি যেটাকে বলা হয়, সেসব কমোডিটি নিয়ে সেখানে প্রায় চট্টগ্রাম বন্দরে 16টি যে ঘাট আছে, এইসব ঘাটে সেটি অলস বসে আছে এবং এই অলস বসে ছাড়া যারা আছেন এখানে, যারা জাহাজের নাবিক ক্রু আছেন, তারাও তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারাও যেটা চাচ্ছে সেটি এই যে ঘটনা যাই ঘটুক, তারা যারা ঘটনার সাথে জড়িত আছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং এই যে ধর্মঘটটা তারাও মনে করেন যে সেটি প্রত্যাহার করা উচিত। কারণ এর ফলে যে এই ধর্মঘটের কারণে পণ্য পরিবহন করতে না পারার কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাবে এবং এটি বাজারের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়ে, এমনটা আবার চট্টগ্রামের ব্যবসায়ীরাও একই কথা বলছিলেন। সুতরাং তারা যেটা বলছেন যে এই জায়গাগুলোতে চট্টগ্রামের প্রায় 5 লাখের বেশি পণ্য বিভিন্ন লাইটে মাদার ভেসেলগুলোতে অপেক্ষা করছে এবং এই যে এখনো যে জাহাজগুলো যেখানে আমি অবস্থান করছি যে ঘাটগুলোতে, সে 50,000-এর বেশি মেট্রিক টন নিয়ে এই জাহাজগুলো অপেক্ষমান আছে। সুতরাং সেগুলোকে সেটা দ্রুততার সাথে সমাধানের কথা বলছেন এবং এতে ফলে যে নিত্য পণ্যের বাজার যে গতিশীলতা সেটি যেমন বাড়বে, এর ফলে যেন বাজার ব্যবস্থাপনার একটা সুযোগ তৈরি হবে বলে মনে করছেন এবং দ্রুততার সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। আফিফা। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে আমাদের প্রতিনিধি হাসান ফেরদৌস জানাচ্ছিলেন শ্রমিকদের কর্মবিরতির বিস্তারিত তথ্য।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে ৫৩ বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ ডিসেম্বর আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষক বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোনো সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোনো পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। পৌষ মাস শুরু হলেও কমেছে শীতের প্রকোপ, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। আপনারা দেখছেন দুপুর ২টার ২১ সংবাদ। পৌষ মাস শুরু হলেও সারা দেশে কমেছে শীতের প্রকোপ। রাজধানী সহ কয়েকটি জেলা মেঘলা আকাশ ও শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সাথে হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারিতে বাড়তে পারে তীব্রতা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। দিনে সূর্যের দেখা মিললেও বিকেল হতেই শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসই থাকছে তাপমাত্রা। জেলা জুড়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ায় বেড়েছে ভোগান্তি। সদর হাসপাতাল সহ উপজেলা কমপ্লেক্সগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। কুয়াশা কম, কিন্তু মনে করেন আমরা ঠান্ডাটা বেশি, বাতাস বচ্ছে তো কাজ করতে পারতেছি না, হাত পা একদম কোঁকড়া হচ্ছে। মৌলভীবাজারে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্রমশ তাপমাত্রা নেমে আসছে এ জেলায়। দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও চা বাগানের শ্রমিকরা। যানবাহন চালাতেও হিমশিম খেতে হচ্ছে স্থানীয়দের। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েই চলছে। শয্যা সংখ্যার বিপরীতে ৩-৪ গুণ রোগী বেশি ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। নিউমোনিয়া ঠান্ডা ৯ দিন ভর্তি এখানে, ২৩ দিন বসছে। বাবু ঠান্ডা লেগেছে, ৩ দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। তীব্র শ্বাসকষ্টজনিত বাচ্চাদের যেটা নিউমোনিয়া, সেটা অন্যান্য সময়ের মতো, কিন্তু সাধারণ কাশি এবং যেটা ঠান্ডা কাশি, সেটা প্রকোপটা কিছুটা বেড়েছে। ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এই ধরনের রোগী পাচ্ছি। ১৫টা বিছানার বিপরীতে প্রতিদিন ৫০টা করে শিশু রোগী থাকছে ভর্তি। পৌষের শুরুতে নীলফামারীতে শীতের দাপট অনেকটাই কম। সকাল ৮টার পর থেকেই বাড়ছে সূর্যের উত্তাপ, তবে বিকাল থেকে কমতে শুরু করেছে তাপমাত্রা। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি থাকবে শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশা। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বহির্বিশ্বে মাসাজ থেরাপিস্টদের ব্যাপক চাহিদা আছে, রয়েছে সামাজিক মর্যাদাও। বাংলাদেশে মাসাজ থেরাপিস্টদের কদর থাকলেও তাদের সাধারণ স্পার সাথে তুলনা করা হয়। অথচ প্রতি বছরে হয় আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপ। এবার বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে ডাক পেয়েছেন কুমিল্লার ছেলে সাইমন। রিপোর্ট সিরাত আল মুস্তাকিমের। মাসাজ থেরাপি এক ধরনের চিকিৎসা। শরীরের ব্যথা উপশম করতে, ফোলা কমাতে, পেশি শিথিল করতে মাসাজ থেরাপি ভালো কাজ করে। আর মাসাজ থেরাপিস্টদের রয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতা। এবার আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন সাইমন। ইতিমধ্যে শেষ করেছেন শেষ সময়ের প্রস্তুতিও। আগামী 23শে জানুয়ারি মালয়েশিয়াতে আন্তর্জাতিক মাসাজ থেরাপি চ্যাম্পিয়নশিপে স্পোর্টস ক্যাটাগরিতে খেলবেন তিনি। ৬,০০০ টাকা বেতনে আমি হেল্পার পোস্টে প্রথম ওখানে জয়েন করি। আমার ওয়াইফ জানতো। আদার্স আমি বন্ধু বান্ধব বলেন বা অন্য সার্কেল বলেন, আমি তাদেরকে জানাইতাম না যে আমি একজন মাসাজ থেরাপিস্ট। কিন্তু যখন তারা কোনোভাবে কিছু কিছু থাকে না, হয়ে যায়, মানে আসলে তারা যখন জানতে পারছে যে আমি এই প্রফেশনের সাথে কাজ করি, মানে নাক ছিটখানো একটা ব্যাপার থাকে না। আমি প্রথম ব্যক্তি বাংলাদেশকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মাসাজ থেরাপিস্ট হিসাবে রিপ্রেজেন্ট করতেছি। এখন ওই লোকগুলো, ওই পার্সনগুলো আমাকে কংগ্রেচুলেশন জানাইতেছে। একসময় দরিদ্রতার কষাঘাতে হেল্পার হিসেবে এই সেক্টরে আসলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন আন্তর্জাতিক মানের দক্ষ ম্যাসাজ থেরাপিস্ট। একাধিক আন্তর্জাতিক সার্টিফিকেটও আছে তার। আর্থিকভাবেও হয়েছেন সচ্ছল। আমরা ছিলাম হচ্ছে 6/3 বোন। মানে এখন আপনি এটা জিনিস ফিল করবেন কি না যে আমাদের ফ্যামিলিটা বড় ছিল দিকে কেউ দাওয়াত দিত না। আর এখন যখন কেউ মানে দাওয়াত করে না, হাজার ব্যস্ত থাকলেও যাই, ওই যে লোক বেশি ছিলাম, দাওয়াত দেয় নেই। এই সেক্টরের সামাজিক মান উন্নয়ন করলে হাজার হাজার বেকার তরুণের
কর্মসংস্থান হবে এবং আর্থিক সচ্ছলতাও আসবে বলে আশাবাদী সাইমন। এই সেক্টরে সর্বনিম্ন যদি আমি ইনকাম ধরি 50+। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দেশব্যাপী খুন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রিপোর্ট আদিত্য মামুনের। রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই আয়োজন। যোগ দেন পুলিশ প্রধান। অবসরকালীন সময় বাহিনীর সদস্যদের নানা সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইজিপি। বলেন, যে অবস্থা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে তা সবাই জানে। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা। তবে হত্যা, খুন, ছিনতাই রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলেও জানান তিনি। আপনারা দেখছেন যে আমরা কি ব্যবস্থা নিচ্ছি। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই। ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। বিভিন্ন স্থানে ছাত্র হত্যার হুমকির বিষয়টি মীমাংসিত বলেও জানান আইজিপি। এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনা, আপনারা যদি একটু দেখেন, প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরস্কার পেলেন ভিনিসিয়াস, সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। আমন্ত্রণ আবারও দুপুর 2টার 21 সংবাদে। সারা দেশের মতো পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রতীক চাকমা। বান্দরবান কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি বলেন, 3 পার্বত্য জেলার মানুষের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে ভূমি ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভূমি কমিশনে নিয়োগের কাজ চলছে। সমস্যা নিরসনের সরকারি আইন অনুযায়ী স্থানীয় প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে বলেও জানান সুপ্রদীপ চাকমা। ল্যান্ড মিনিস্ট্রি থেকে চিঠিটা এসে হচ্ছে কি বলে আইন মন্ত্রণালয়কে আমি অলরেডি 3 মাস আগে রিকোয়েস্ট করেছি যে আপনারা আইদার নিজেরা নিয়োগ দেন অথবা আমাদেরকে বলেন যে আমরা নিয়োগ দেব। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে লেনদেনের খরা কাটছেই না। সদ্য বিদায়ী সপ্তাহেও কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসসির সাপ্তাহিক প্রতিবেদন বলছে, গেল সপ্তাহে ডিএসসিতে লেনদেন কমেছে 21.32%। গত সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয়েছে 293,53,80,000 টাকা। এর আগের সপ্তাহে ডিএসসিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল 373,07,40,000 টাকা। এদিকে গেল সপ্তাহে ডিএসসি প্রধান সূচক 37 পয়েন্ট কমে নেমে এসেছে 5,184 পয়েন্টে, যা এর আগের সপ্তাহে ছিল 5,221 পয়েন্ট। স্বাভাবিকভাবে গেল সপ্তাহটি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভালো কাটেনি। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। ইচ্ছে করে নির্বাচন বিলম্ব করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্দরে আটকা 15 লাখ টন পণ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।